লড়াইয়ের অদম্য এক সাহস। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী জওয়ানদের নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গড়ে তোলেন তুমুল প্রতিরোধ। মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ১ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পান। জুনের পর জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ নেতৃত্বেই গঠিত হয় প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স। কামালপুর, রৌমারী, গোয়াইনঘাটের মতো রক্তক্ষয়ী সম্মুখ সমরে বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। রণাঙ্গনের এই অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশ তাকে ভূষিত করে বীর উত্তম উপাধিতে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হয়ে জিয়াউর রহমান রাজনীতিকে বেসামরিক রূপ দেওয়ার উদ্যোগ নেন, অর্থাৎ রাজনীতির অধিকার থাকবে সবার। তিনি বুঝতে পেরেছিলেন দীর্ঘস্থায়ী রাজনৈতিক ভিত গড়তে একটি শক্তিশালী দলের প্রয়োজন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠিত হয়, যা ছিল মূলত প্রেসিডেন্ট জিয়ার একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ১৯৭৮ সালের জুনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাগদল, ন্যাপ, মুসলিম লীগ সহ কয়েকটি দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। এই ফ্রন্টের প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। অবশেষে একই বছরের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান হন এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। নব্য অর্থনীতি, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ১৯ দফা কর্মসূচির উপর ভিত্তি করে দলটির যাত্রা শুরু হয়। শহীদ জিয়া রহমানের প্রেক্ষাপটটা দুর্ভিক্ষ উত্তর, তিনি দুর্ভিক্ষ পেয়েছেন। তিনি হাজার হাজার বেকারের মুখোমুখি হয়েছিলেন, অর্থাৎ সদ্য স্বাধীন দেশের যেটা প্রাপ্তি বা যেটা প্রত্যাশা ছিল সেটা পায়নি দেশের জনগণ, ছাত্ররা তো পায়ই নাই। তো স্বাভাবিক কারণে শহীদ জিয়া রহমান আসলে পরে আসমুদ্রের মধ্যে তিনি পড়েছিলেন। কিন্তু তার সময়টা আইনের শাসন প্রতিষ্ঠা, খাদ্য নিরাপত্তা, কৃষি নিরাপত্তা, শৃঙ্খলা, এইগুলো কিন্তু তিনি অর্জন করেছেন। ১৯৮১ সালের মে মাস, পরম মমতায় গড়ে তোলা দলটির বয়স তখন মাত্র ২.৫ বছর। ২৮শে মে দলীয় কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রামে যান রাষ্ট্রপতি জিয়া। তিনি জানতেন না এটাই তার শেষ যাত্রা। চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্ল্যাক ডগ। ভোররাত ৪টার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে ঘাতকরা সার্কিট হাউসে আক্রমণ করে। মূল ফটকের সেন্ট্রিদের পরাস্ত করে তারা ভেতরে ঢোকে। রকেট লঞ্চারের গোলার আঘাতে সার্কিট হাউসের দেয়ালের একাংশ ধসে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। গুলির শব্দ শুনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাবড়ে না গিয়ে সাহসের সাথে ঘর থেকে বের হয়ে আসেন। তিনি বারান্দায় এসে আক্রমণকারী সেনা কর্মকর্তাদের ধমক দিয়ে বলেন, তোমরা কি চাও, তোমরা কি করছো? এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র প্রত্যক্ষদর্শী লেন্সনায়ক মোসলেহ উদ্দিনের বিবরণ অনুযায়ী জিয়াউর রহমানকে সামনে পেয়ে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সাবমেশিন গান দিয়ে সরাসরি ব্রাশ ফায়ার করে। তার বুকে এবং মুখে অসংখ্য গুলি লাগে। তিনি বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতকরা নিশ্চিত হওয়ার জন্য তার শরীরের ওপর আরও কয়েক রাউন্ড গুলি চালায়। এই হামলায় জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা লেন্সনায়ক রফিক ও সিকিউরিটি অফিসার কর্নেল আহসানও নিহত হন। জিয়াউর রহমানকে হত্যার পর চেষ্টা করা হয় লাশ গুমের। নিষ্ঠুরতার চরম পর্যায়ে গিয়ে ঘাতকরা হয়ে যায় হিতাহিত জ্ঞানশূন্য। পরবর্তীতে সেনা বিদ্রোহ দমন শেষে জিয়াউর রহমানকে দাফন করা হয় জাতীয় সংসদ সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল, শুধু কিছু ব্যক্তি ওখানে তো ওনাকে দাফন করেছিল, কিন্তু পরের দিন তো জেনারেল মঞ্জুর অ্যারেস্ট হয়ে যায় এবং ওই সেনাবাহিনীর মধ্যে, জনগণের মধ্যে চট্টগ্রামেও কিন্তু বিদ্রোহ হয়। বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা তৎকালীন ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে গিয়ে ওই পাহাড়ের ভিতর থেকে মানুষের থেকে জেনে পাহাড়ের ভিতর থেকে গিয়ে এই লাশ উদ্ধার করে। জিয়াউর রহমানের নামাজে জানাজা ছিল দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা। গ্রামগঞ্জ থেকে মানুষ ছুটে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেষ বিদায় দিতে। এবং জিয়াউর রহমানকে হত্যা করার পরে যখন জিয়াউর রহমানের লাশ ঢাকা শহরে এনে ওনার জানাজা হয়, এবং তখন পত্রপত্রিকায় সকলেই লিখেছে যে জিয়াউর রহমানের জানাজায় যে পরিমাণ মানুষ হয়েছে, অন্য কোনো রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধানের জানাজায় এত লোক
সামিল হয়নি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ঢাকায় তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং সেনাবাহিনীতে বিদ্রোহ দমনের নির্দেশ দেন। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর জেনারেল মঞ্জুর পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 1 জুন তিনি পুলিশ কর্তৃক আটক হন। 1981 সালের জুন মাসেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গঠিত এক বিশেষ সামরিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়। আদালতের রায় অনুযায়ী 1981 সালের 23 সেপ্টেম্বর দিবাগত রাতে 12 জন সেনা কর্মকর্তাকে দেশের বিভিন্ন কারাগারে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি হওয়া কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল DIM দেলওয়ার হোসেন, মেজর রফিকুস হাসান প্রমুখ। এছাড়া বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন সংকটময় সময়ে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার এক সাহসী নেতৃত্বের প্রতীক। তার কর্ম, চিন্তা ও দেশপ্রেম আজও বহু মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে আছে। বাংলাদেশের ইতিহাসে তার নাম উচ্চারিত হবে একটি দৃঢ়চেতা দেশপ্রেমিক হিসেবে, যিনি স্বপ্ন দেখেছিলেন আত্মনির্ভর ও শক্তিশালী একটি বাংলাদেশের।